বাংলাদেশের এবার পুরো এই যে কালচারাল একটা দিক সেটা তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। কর্নেল চৌধুরী, একটা বিষয় আপনি আরো ভালো জানেন বিষয়টা, যে যখন তালিবান গত কয়েক বছর আগে যখন আফগানিস্তানে আবার হাত বদল হলো, তালিবানদের কাছে গেল আফগানিস্তানের গোটা সবকিছু, তখন দেখা গেল যে মেয়েদের যে সমস্ত বিউটি পার্লারগুলো ছিল বা অন্যান্য যে সমস্ত মেয়েদের প্রসাধন যেখানে পাওয়া যেত সেই সমস্ত দোকানগুলো একেবারে ভাঙচুর করে শেষ করে দেওয়া হলো। তাহলে কি বাংলাদেশ এবার সেই দিন দেখতে পারে? আরও একটা প্রশ্ন আপনার কাছে, যে একটা জাতি তখনই উন্নতি করতে পারে যখন সেই জাতির নারীরা শিক্ষিত হয় এবং নারীরা পরবর্তী প্রজন্মকে শেখাতে পারে, লেখাপড়া করাতে পারে। তাহলে তো এইটার কোনোটাই বাংলাদেশের পরে আর হবে না। তাহলে দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য ইন্দিরা, যে জিনিসগুলো মোহাম্মদ ইউনিসের সরকারে যেগুলো আমরা দেখছি, শিহরণ, আমি একজন বাঙালি হিসেবে শিহরণ যোগায়। কেন? কারণ আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলোকে একদম গলা টিপে শেষ করে দেওয়া হবে, খর্ব করা হবে। এই শারিয়ার রুল অনুযায়ী 13 বছরের ওপর কোনো শিশু, আমি 13 বছরের একটি কন্যাকে আমি শিশুই বলবো, তাকে বিবাহ তার বয়স বলে শারিয়ার রুল বলে, শারিয়া ল বলে 13 বছরের একটা কন্যাকে যে কোনো লোক বাংলাদেশে বিয়ে করতে পারবে, সেই যদি রুল এই শারিয়া লটাকে এনাক্ট করে, সেইখানে মহিলাদের পড়াশোনা, এই ছোটদের বাইরে বেরোনো এবং কমপ্লিট তাদের একটা বোরখার মধ্যে লুকিয়ে রাখা, ঢেকে দেওয়া, এই যদি গণতান্ত্রিক একটা, আপনি ইরান দেখুন, ইরানে আমরা জানি যে কিছু বছর আগে এই বুরখা নিয়ে কত ঝামেলা, একজন মহিলাকে মৃত্যুবরণ করতে হলো, কারণ সেটাকে প্রোটেস্ট করছিল। এবং তার এই ইরান সরকার কিন্তু এই মহিলাদের যে বোরখার ওপর যে নিয়মাবলী আছে সেগুলো অনেক রিল্যাক্স করে দিয়েছে। এটা করতে হবে। আমি আবার বললাম, যে কোনো রাষ্ট্র যেখানে শারিয়া ল গভর্নেন্সের জন্য নিয়ে আসে, ডেমোক্রেটিক গণতন্ত্রকে খর্ব করে অথবা শেষ করে দেয়, সে রাষ্ট্র পৃথিবীর অন্য রাষ্ট্রের সঙ্গে সংযোগ এবং কথা বলতে পারে না, তাই তারা আলাদা হয়ে যায়। সেইখানে তালিবান, আপনি বলতে পারেন তালিবান, হ্যাঁ নিশ্চিতভাবে তালিবান বুড়ো আঙুল দেখায়। তারা বলেছে আমরা বেশ করেছি, আমরা এই তালিবানি সরকার চাবো, তাই জন্যই তালিবানি শারিয়া রুল চলবে, যা করবো আমাদের। তাহলে তো বাংলাদেশের মহিলাদের এরপরে আর কোনো নিরাপত্তাই থাকলো না, যে কোনো কিছুই তো তাহলে তাদের দোষের চোখে দেখা হবে। এইটা এই দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখি তারা কি ভোট দিতে পারবেন? বাংলাদেশের মহিলারা, মেয়েরা, তারা কি ভোট দিতে পারবেন, নাকি সেই অধিকারটাও কেড়ে নেওয়া হবে? দেখুন, ভোটে তো পরে, ভোট পলিটিক্স পরের কথা, আগে তো একটা নারীকে বাঁচতে হবে। একজন নারীকে, আপনি আজকে টিভিতে টেলিভিশনে বসে কথা বলছেন আমাদের সঙ্গে, আমি আপনাকে চিনি না, আমরা এখানে যতক্ষণ না নিজের ব্লাড রিলেশন হবে অথবা তার ধর্মীয় ভাবে তার বর হবে, মানে তার হাজবেন্ড হবে, স্বামী হবে, ততক্ষণ সে রাস্তায় বেরোতে পারবে না ইন্দিরা। কথা বলা তো দূরের কথা, পুরো শরীরকে ঢেকে রাখতে হবে, গান বাজনা করতে পারবে না, সিনেমা দেখতে যেতে পারবে না, তাকে একটা আদিম যুগের গুহার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর এটা করছে কে? বাংলাদেশের এই একটা জোকার এসছে, একটা দুর্বৃত্ত লোক, তার নাম মোহাম্মদ ইউনিস, যাকে আপনারা প্রত্যেকে স্ক্রিন শেষ করে দিল বাংলাদেশের 18 কোটি মানুষ। আর এই কালচার, বাংলাদেশের দীর্ঘ হেরিটেজ, দীর্ঘ কালচার, যারা গান বাজনা কবিতা দুই দেশের, মানে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশে, সেখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন যারা কাব্য লেখে, তাদের নিয়ে বিভিন্ন রকম ফাংশন, রাতের পর রাত, কালচারালি উই আর কানেক্টেড। সেখানে কে মহিলা কে পুরুষ আমরা দেখিনি কোনোদিন। সেই জায়গায় এই লোকটা যাকে দেখছেন, সে বাংলাদেশের সৃষ্টি, কৃষ্টি, কালচার একবারে ধূলিসাৎ করে দিচ্ছে। কাদের? এই জামাতের যে ইনফ্লুয়েন্স হচ্ছে, জামাত কমপ্লিট বাংলাদেশকে নিয়ে নিচ্ছে, যা চাইছে, জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন, মাথা চাড়া দিয়ে উঠেছে এই লোকটার জন্য। এই বাংলাদেশকে শেষ করে দিচ্ছে এই দুর্বৃত্ত মোহাম্মদ ইউনিস। একে যতক্ষণ আপনারা না সরাবেন, আপনাদের ছেলে মেয়ে বেসিক্যালি পড়াশোনা, তার উন্নয়ন সমস্ত শেষ হয়ে যাবে। ইন্দিরা, আমি আর একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের উন্নয়ন, এটা আমরা শেখ হাসিনার সময় দেখেছি, এটা বাংলাদেশের সবাই জানে, বাকিদেরও জানা উচিত। এই উন্নয়ন কারা করেছিল? বৃহত্তম মহিলা
এদের বস্ত্র শিল্পে যারা কাজ করে, যে বস্ত্র এদের যে ইন্ডাস্ট্রি, সেখানে বৃহত্তম মোর দ্যান 50% যারা কাজ করেছে, এবং বাংলাদেশে যে ইকোনমিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, ইকোনমিক যে বুম হয়েছে, সেটা ইজ বিকজ অফ মহিলাদের জন্য। বাংলাদেশের মহিলা যারা এখানে বৃহৎ অংশে এই বস্ত্র শিল্পে কাজ করত এবং বিশ্বের সব জায়গায় এক্সপোর্ট হতো তাদের জামা কাপড়। আমি বহুবার গেছি, কাজে গেছি, ঘুরতে গেছি বাংলাদেশ বিভিন্ন জায়গায়, এমন কোন ডিস্ট্রিক্ট নেই ওদের ওখানে আমি যাইনি। সেখানে আমি দেখেছি যে মেন যে অংশ যারা কাজ করে তারা মহিলা। সেই জায়গায় কিন্তু বাংলাদেশে এই মোহাম্মদ ইউনিস যে মহিলারা নিজে সচেতন ভাবে ইন্ডিপেন্ডেন্ট ছিল, সেই ইন্ডিপেন্ডেন্সিটা কিন্তু শেষ করতে চাইছে। এইটাকে আবার মেল ডমিনেটেড সোসাইটি সারিয়া ল নিয়ে এসে মহিলাদের ধাক্কা দিয়ে ঘরের মধ্যে একটা অন্ধকার একটা ঘরের মধ্যে এই মোহাম্মদ ইউনিস কিন্তু ঢুকিয়ে যেতে চায়। আমার মনে হয় সময় এসেছে ইন্দিরা, এর আওয়াজ নিশ্চিতভাবে বাংলাদেশের 6-7 কোটি মহিলা, এই ফৌজিয়া মুসলিমের যিনি আছেন, যিনি বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট, তারা এই আওয়াজটা তুলুক। তার সঙ্গে সঙ্গে আমরা আবার জানি জামাত চার মোনাই বলে একটা গ্রুপ আছে, এরাও চাইছে এই মহিলাদের তালিবানি করে দিয়ে এই তালিবানি শাসন বাংলাদেশে আসুক। এর নাম হচ্ছে জামাত চার মোনাই, এটাও একটা গ্রুপ। তারপর আছে হেফাজতে ইসলাম, এরাও একটা গ্রুপ। হেফাজতে ইসলাম আমরা কিছুদিন আগে এপ্রিল মাসে দেখেছি, ইন্দিরা হয়তো আপনি এটা টিভিতে দেখাতে পারবেন না, একজন মহিলার পিজি বানিয়ে, মানে একটা ওই পুতুল বানিয়ে এই হেফাজতে ইসলামের ইডিয়েট জামাতগুলো জুতো চটি দিয়ে মারছিল ওই মহিলাকে, যাতে এই মহিলাদের যে বাংলাদেশে যে সেকুলার ওয়ে গণতান্ত্রিক ভাবে যারা ঘুরে বেড়াতো, যারা কোনো বাধা ছাড়া যারা কবিতা গান করতে যেত, অথবা পশ্চিমবাংলাদেশে যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, সব বন্ধ করে দিতে চায় এই হেফাজতে ইসলাম এই গ্রুপটা, এই জামাত চার মোনাই এই গ্রুপটা। এই জামাতের বিভিন্ন যারা মাথা চারা উঠেছে, আমার মনে হয় যদি না ভারতবর্ষ এর ওপর প্রেশার বিল্ড আপ না করে, বাংলাদেশ কিন্তু ইন্দিরা আর একটা সিরিয়া হতে যাচ্ছে। তার প্রভাব কিন্তু পশ্চিমবাংলা এবং 7টা উত্তর পূর্ব রাজ্যে ভারতে পড়বে। এই জন্য বাংলাদেশ যেন সিরিয়া না হয়, ভারতবর্ষের ডিপ্লোম্যাসিকে, ভারতবর্ষের কেন্দ্রকে এই সম্বন্ধেও কিন্তু ভাবার। একদমই কর্নেল চৌধুরী, গতকাল একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বাংলাদেশের একজন শিল্পী, তার সঙ্গে আমরা এই চ্যানেলে বসে, এই আজ তাক বাংলায় বসে অনুষ্ঠানও করেছি। কালকে তিনি হঠাৎ করে আমাকে একটা পার্সোনালি মেসেজ করেছেন, তিনি আমাকে এটা বলেছেন যে তারা এখন প্রচন্ড ভয়ে আছেন, কোনো কথা তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না, এবং তিনি সামনে আসতে পারছেন না, মুখ দেখাতে পারছেন না, আসলেই কিছু একটা ঘটে যাবে। তিনি অত্যন্ত ভয়ে আছেন, এই কথাটা তিনি গতকাল আমার সঙ্গে শেয়ার করেছেন, এবং আজকে আপনি যে কথাটা বললেন একদম হুবহু এক কথা তিনি কালকে আমাকে বলেছেন।